হ্যালো দর্শক প্রিয়, আসসালামু আলাইকুম। আশা করি অবশ্যই ভালো আছেন। আর সাহিত্য টিভিতে আপনাদের স্বাগতম। আমি অধরা ইসলাম লাকি। আজকে পদ্মপাতার ঢেউ উপন্যাসটির 18তম পর্ব পড়ব। কারো ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। দেখো আয়জা, আমি কাউকে প্রতারণা করতে যাব না। আমার জীবনে কিছু না হয় না হোক। প্রতারণা যা করার তা তো হয়েই গেছে। সম্পর্কের শুরুতে বলনি কেন? তাহলে তো আমি তোমার দিকে একটুও তাকাতাম না। এ কথা বলে আর মিটমিট করে হাসে সে। শুরুতে আমি তোমার সঙ্গে কথা বলার সাহস পাইনি। ভালোবাসার সাহস তো ঠিকই পেয়েছো। সে তো ভালোবাসারই সাহস। তুমিও তো আমাকে ভালোবেসেছো। বলো, ভালোবাসোনি? হ্যাঁ, বেসেছি। তুমি শুরুতেই জানতে চাইতে। তা চাওনি কেন? শোনো, এটাকেই বিশুদ্ধ প্রেম বলে। প্রেম হয়ে গেছে, এখন ভাবতে হবে কিভাবে এটাকে সফল করা যায়। নেতিবাচক কোনো ভাবনার দরকার নেই। সামনে এগিয়ে চলো। সমাজ প্রয়োজন নেই। তোমার মা তো নেই, আল্লাহ তাকে নিয়ে গেছেন তার কাছে। সে তোমার দুর্ভাগ্য। আমার কাছে থেকে তুমি কোনো কষ্ট কখনো পাবে না, এইটুকুই বলবো তোমাকে। তোমাকে আমি কথা দিলাম। হ্যাঁ, তোমাকে আমি কথা দিলাম। উপরে আল্লাহ আমার কথার সাক্ষী থাকলেন। শোনো, একটি কথা বলি, কিছু মনে করবে না তো? বলো, কিছু মনে করব না। দেখো, আমার বাবা এতিমদের পছন্দ করেন। তাদের অনেক আদর করেন, সহযোগিতা করেন। তবে তিনি আমাকে একটি কথা বলেছেন। কি কথা বলেছেন? তিনি বলেছেন, বাপ মা মরা ছেলে মেয়েদের অন্তরে ভালোবাসা কম থাকে। তারা কাউকে পরিপূর্ণভাবে ভালোবাসতেই পারে না। সংসারে ভালোবাসা কম হলে সে সংসার সুখের হয় না, অনেক গ্যাপ থেকে যায়। বাবা সে কথা আমার কাছে ভুল প্রমাণিত হলো। বাবা মা ছাড়া পোলাপানগুলোর ভিতরে প্রচুর ভালোবাসা থাকে। তারা খুব ভালোবাসতে পারে। জীবনে কত ছেলে আমাকে ভালোবাসার অফার দিয়েছে। তারা বলেছে আমাকে তারা তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে। আমার ইচ্ছের বাইরে গিয়ে দুই একটার মুখের দিকে তাকিয়েছি, দেখেছি তার মধ্যে মেকি ভালোবাসা। আমি আজ থেকে 2 বছর আগে যখন তোমাকে ভালোবাসি, তখন তোমার চোখের দিকে তাকিয়েছিলাম। মনে করে দেখো, শহীদ মিনারের অনুষ্ঠানের কথা। হ্যাঁ, বলো, মনে আছে? সেদিন প্রথম দর্শনেই আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমিও আমার দিকে তাকিয়েছিলে। মনে করে দেখো। তা তো ছবি দেখিয়েছ। আমরা ঠিক সেই দিনই দুজন দুজনকে ভালোবাসি। পাক্কা 2 বছর 5 মাস পর আমাদের ভালোবাসা হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভালোবাসা এটাকেই বলে। একটি সত্যি কথা বলি? অবশ্যই বলবে, বলতে হবে। তুমিও জানো আমি সেই দিনই তোমাকে ভালোবেসেছি। সেই দীর্ঘ সময় ভালোবাসার সফলতার জন্য হন্যে হয়ে ঘুরছি।
প্রতি মুহূর্ত ভিতরটা আমার ছটফট করছে। শোনো, যেখানে সত্যিকার ভালোবাসা আছে সেখানে জাত কুল ভেদাভেদ আমি মানি না। আমার বাবা যা খুশি তাই বলুন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চিনেছি, আমি তোমাকে জেনেছি। তোমার মনের কথা আমি জানি না, তা তুমি জানো। যদি তুমি তোমার ভালোবাসাকে পবিত্র মনে করো তাহলে তার মূল্য তোমাকে দিতে হবে। বিপরীত হলে তার দায় তোমার। আমার দিক থেকে কখনো কোনো সমস্যা হবে না। আমাকে তো আমি চিনি। তোমার ভিতরে কোনো ঝামেলা ঘটলে সে তোমার ব্যাপার। আমি সব বুঝি। আমি তোমাকে ভালোবাসি। তুমি মুচি হলেও আমি তোমাকে বিয়ে করব। আমি সারা জীবনের শেষ পর্যন্ত তোমার হাত ধরেই থাকব। এটাই আমার দৃঢ় প্রত্যয়। তোমার বাবা নেই, তোমার মা নেই, তাতে কি হয়েছে? তোমার কষ্টকে আমি লাঘব করার চেষ্টা করব যতদূর সম্ভব। এই হলো আমি আইজা। আমাকে এখনো চিনতে পারলে না তুমি আইজা? আইজা বলে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আমি একমাত্র তার উপরেই ভরসা করি, কারণ তিনি মহান আরশের রব। কাজে আমি যা করি এবং যা বলি তার উপরে ভরসা করেই বলি। অবশ্যই তিনি সবসময় আমার সঙ্গে থাকবেন। আমি যা বলবো অবশ্যই তা করব। আমাকে তুমি বুঝতে পেরেছো নিশ্চয়ই? হ্যাঁ, এখন নিশ্চয়ই বুঝেছি। এখন আমার ভিতরে আর কোনো ভয় নাই। তুমি যা বলবে তাই হবে। তুমি যদি বলো আজকে আমাদের বিয়ে, কোর্ট ম্যারেজ করে আজই বিয়ে করব। তা কেন? আমার আব্বুকে আমি বুঝাবো। তোমার চিন্তা নেই, বাবা বুয়েটে পড়েছেন। বাবা যখন শুনবেন তুমি বুয়েটে পড়া ছেলে, বাবা খুবই খুশি হবেন। তাছাড়া এখন তো আমার বিয়ের বয়স হয়েছে। আমাকে বিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে জোরাজুরি করছে। আমার মা সরাসরি তোমাকে দেখলে খুবই পছন্দ করবে। আমি তোমার ছবি দেখিয়েছি, মা সুন্দর বলেছে। তাই? সত্যি? হ্যাঁ। আমি কি মিথ্যা বলি? না, তা বলো না। যে মিষ্টি চেহারার পোলা তুমি। আমার দাদি ও নানি তোমাকে পছন্দ করবেন। আমার নানি কয়, নাতিন জামাই সুন্দর চায়, মুখের দিকে যেন বারবার তাকাতে ইচ্ছে করে। আমার দাদির ছেলে মানে আমার আব্বু বুয়েটে পড়েছে, তার কাছে তোমার অনেক আদর আছে। দাদি ভালো শিক্ষিতা মহিলা। তোমার নানির বয়স কত এখন? নানির বয়স 62। শক্ত আছে, কিন্তু সবগুলো দাঁত পড়ে গেছে। তার পান খাওয়া দেখলে তুমি না হেসে পারবে না। তার জন্য সবসময় স্বাদের পান আনতে হবে। আমার নানা নিজের হাতে তার জন্য পান আনবে, নির্ধারিত দোকান থেকে তার জন্য পান কিনেন। রাজশাহীর 1 নম্বর পান বলে ওটাকে। আর যদি পান স্বাদ না লাগে তাহলে কেমন যে করতে থাকে, সে এক দেখার দৃশ্য। নানা মাঝে মধ্যে অসুস্থ থাকলে অন্য কাউকে দিয়ে পান আনালে তখন এ ঘটনা ঘটে। আমার নানিও খুব পান খায়। তোমার দাদির বয়স কত? দাদির বয়স 70। আসলে বয়স্ক মানুষ, এরা একটা না একটা কিছু নিয়ে থাকতে ভালোবাসে। পানটাও তাদের বেঁচে থাকার অন্যতম একটি আনন্দের জিনিস।
কান মুখে দিয়ে বাংলাদেশের মানচিত্রের মতো মুখ কি সুন্দর করে নাড়তে থাকে, দেখতে বেশ লাগে। সুন্দর কথা বলেছ। চলো আজকে যাই, কাল আবার এসো। ঠিক আছে, কয়টায় আসবো? কাল আমার ক্লাস নেই, তাহলে সকালে আসি। আমার আবার বিকেলে পড়ানো আছে। তুমি টিউশনি কয়টা করো? কাল বিকেলে ঢাকা কোচিং সেন্টারে পড়াবো। এখানকার মালিক আবার আমাদের স্কুল জীবনের এক বড় ভাই। সে আমাকে অনেক আদর করেন। তোমাকে সম্মানই দেয় ভালো। হ্যাঁ, বুয়েটের সব ছেলে মেয়েদেরই কোচিং প্রাইভেট পড়ানোতে ভালো সম্মানই দেয়। বোঝো না, বুয়েট নাম শুনলে মানুষের একটি অন্ধবিশ্বাস কাজ করে। বুয়েটে পড়ে? ভালো তো, পড়াবেই। বুয়েটে পড়লেই সে ভালো পড়ায়, কথাটি সত্যি? এখানে সত্য মিথ্যার ব্যাপার কাজ করে না, বুয়েটের প্রতি মানুষের একটি আস্থা থাকে, এই আর কি। তোমার আমার সবারই একটি আস্থার জায়গা আছে, কিন্তু আছে না? তোমার সঙ্গে হাঁটি, বসে থাকি, তোমার চুলে কি মিষ্টি, মন পাগল করা একটি ঘ্রাণ পাওয়া যায়। তোমার এই শ্যাম্পুর মিষ্টি ঘ্রাণের প্রতি এবং এটি কার্যকারিতার প্রতি তোমার একটি বিশ্বাস নিশ্চয়ই আছে, আছে না? তা তো অবশ্যই আছে, বুয়েটেরও তাই, যাকে বলে সুনাম। আবার তোমার এই শ্যাম্পু মাঝে মধ্যে দুই একটি এমন অমন কিন্তু হয়। তা হয়, মাঝে মাঝে খারাপ হয়। বুয়েটেও সবাই এরকম না, এমন অমন সব জায়গাতেই আছে, তবে সবাই মিলেমিশেই থাকতে হয়। ঠিকই বলেছ, কাটায় কাটায় সব সঠিক হয় না, জগতের সব কিছু এমনই। চলো বের হই, কাল আমরা ধানমন্ডি লেকের পাড়ে যাব। ঠিক আছে, আমি তোমাকে সকালে ফোন দেব। সকালে কয়টায় কল দেব বলো? আগে রুমে যাই, তুমি রাত 10টায় কল করো। ঠিক আছে, রাতে কথা বলে ঠিক করা যাবে। চলো উঠি। উঠতে ইচ্ছা করে না। না, চলো যাই। হলে চলে যায় তারা। রাতে থেকে থেকে দুজন মোবাইলে কথা বলে, একটু ঘুমায়, আবার জেগে মোবাইলে কথা, আবার ঘুম, এভাবে রাত কাটে তাদের। রাতে কাব্য কেমন যেন এলোমেলো স্বপ্নও দেখে। পরদিন সকাল 11টায় ঘুম থেকে উঠে কাব্য টানা 3 ঘন্টা বিসিএস এর জন্য পড়াশোনা করে। আইজাও ঘুম থেকে 9টায় ওঠে, নাস্তা সেরে পড়াশোনা করে, তারপর গোসল করে, দুপুরের খাবার খায়। রাতের কথা মতো কাব্য নীলক্ষেত দাঁড়ায়। 3টা 25 মিনিটে দুজন একত্র হয়ে ধানমন্ডি লেকের পাড়ের দিকে যেতে থাকে। তারা তখন কলাবাগান খেলার মাঠ অতিক্রম করছে। একটি রিকশা মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটায়। রিকশাটি তাদের সামনে পড়ে যায়। রিকশায় একটি মহিলা 3টি বাচ্চা নিয়ে বসেছিল। কাব্য দৌড়ে গিয়ে বাচ্চা 3টি ও মহিলাকে উঠায়। আইজাও কাছে যায়। মোটরসাইকেলের ছেলে দুটিও ভালো, তারা নিজেদের ভুল স্বীকার করে। রিকশাওয়ালার হাত বেশ কেটেছে, রক্ত পড়ছে। গামছা ছিঁড়ে হাত বেঁধে দেয় কাব্য। ছেলে দুটি তার হাতে 200 টাকা দেয়। বিষয়টি কাব্য সুন্দরভাবে মিটমাট করে দেয়। তারা লেকের পাড়ে বসে। 2 ঘন্টা তারা লেকের পাড়ে বসে আছে। চটপটি, ফুচকা, বাদাম, মুড়ি ভর্তা সবকিছুই খাওয়া শেষ। ফাঁকে ফাঁকে বহু গুরুত্বপূর্ণ কথাও
হয়। আইজার কানের কাছে গিয়ে সে যেন কি বলে। তারা জোরে হাসে। দুপুরের খাবার খাবে স্টার কাবাবে, উঠে যাবে। আইজা হাসি দিয়ে একটি কথা বলে, কাব্য কথাটির উত্তর দেয় এবং বলে, জগতে মানুষের মধ্যে আসলে কোনো ভেদাভেদ নেই, সকল মানুষ এক জায়গা থেকেই এসেছে। তাই যদি হয় তাহলে নিগ্রোদের চেহারা এমন কেন? ইংরেজরা এত ফর্সা কেন? চীনের মানুষ কেমন? জাপানিরা দেখতে কেমন? আবার আমরা ভারতবর্ষের মানুষ কেমন? আমার মাঝে মাঝে এসব ভাবনা মাথায় আসে। সে আবার কি যেন বলতে চায়। এমন সময় এক বৃদ্ধা মহিলা আসে, জীর্ণ বস্ত্র পরিহিত। সে বলে, এই পোলাডা তুমগো বাড়ি কনে? আমাদের বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তীরনৈহাট। তুমি চিনবে বুড়িমা? তুমি তীরনহাটের ভবানী দত্তের পোলা নিহি? এক্কেরে বাপের মতোই হইছ। কপালে গোটাটা বাপের উপাইছো। তুমগো বাসায় আমি কাম করতাম, 7 বছর আছিলাম। তখন তো তোমার বাপে বিয়েই করে নাইকা। আমি যখন তোমাগো বাড়িতে থাকি তোমার বাপে এইরকমই বয়সের আছিল। তোমাগো বাইকখানেই আমি ঢাকায় আইয়া পড়ছি। পরের খবর আর জানি না। আমগো বাড়ি তো হবিগঞ্জ। এক্কেরে দেখতে বাপের মতো নইছো। তোমার বাবায় কিরম আছে? এসব কি বলো তুমি বুড়িমা? আমরা তেঁতুলিয়া শহরে থাকি, থানার সঙ্গেই আমাদের বাসা। নানা বাড়িটি আমার জন্য কিনেছিলেন। তুমি এসব কি বলো? কে, তুমি তার পোলা না? তোমরা হিন্দু না? আমি তার পোলা হতে যাব কেন? আমি হিন্দু না, আমি মুসলমান। তুমি ভবানী দত্তর পোলা না? কও কি? মানুষের মতন মানুষ দুনিয়াতে আছে গো। দাও, আমারে কিছু সাহায্য করো বাবা। দাও মা, রাগ কইরো না। তোমার চেহারা এক্কেরে ভবানী বাবুই। আমিও তো খুব কম বয়স তো, উনিও তখন জুয়ান। দাও, কয়টা টেহা দাও। আইজা ব্যাগ থেকে একটি টাকা বের করে বুড়িকে দিয়ে দেয়। বুড়ি পোকায় খাওয়া কতগুলো বিশ্রী, কতগুলো দাঁত বের করে হাসি দিয়ে বলে, মা কিনা দেস না, অনেক দোয়া দিমু, দুজনে মিলবি। এইগুলা খাইও না, বয়স্ক মানুষ অসুস্থ হবে। দাও মা, আমগো পেট অন্য পেট, তোমগো মতন না। আমরা লোহা খাইয়াও ছড়াইয়া দিতে পারি। মা দাও, এক বাটি ফুচকা কিনা দাও, খাই। খাইবার মন চাইছে, খুব খাইবার মন চাইছে মা। আইজা তাকে এক বাটি ফুচকা কিনে দেয়। বুড়ি খেয়ে অনেক দোয়া করে।